এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে রয়েছেন দেশে এবং দেশের বাইরে তার সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমরা বিষয়বস্তু যেটি আগে থেকেই ঠিক করেছি সেটি হচ্ছে যে আবারও সংলাপ। আবারও সংলাপ এরকম বিষয় কেন? বিষয়টি হচ্ছে যে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে 20 দলীয় জোট সেই দাবিটি তুলেছেন যে তারা পুনর্নির্বাচনের দাবি করছেন, সেই জন্য আবার সংলাপ চাচ্ছেন তারা। এ বিষয়ে অবশ্য সরকারি দল তার অবস্থান ইতিমধ্যেই পরিষ্কার করেছে। দলের সাধারণ সম্পাদক কাদের আজকে সকালেই কথা বলেছেন, তথ্যমন্ত্রী প্রচার সম্পাদক হাসান মাহমুদ তিনিও কথা বলেছেন। আমরা আসলে আজকে যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এসব বিষয়ে কথা বলার জন্য তারা হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্য সরকারি দলের জনাব মোহাম্মদ শফিকুর রহমান এবং আমার অত্যন্ত সিনিয়র কলিগ। আমি শফিক ভাইকে এই সুযোগে অভিনন্দন জানিয়ে রাখি। সাংবাদিকদের থেকে তিনি সাংবাদিক সমাজের পক্ষ থেকে তিনি এবারে জাতীয় সংসদ সদস্যের সাংবাদিকদের প্রতিনিধিত্ব করবেন আশা করছি। সাংবাদিকদের অনেক সমস্যার সমাধান তার দ্বারা হবে। তার সঙ্গে আছেন তারই বাল্যবন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, সিনিয়র সাংবাদিক যারা মাহফুজুল্লাহ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। মাহফুজ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আবারও সংলাপের কি কোনো বাস্তবতা, কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? তার আগে যে বিষয় নিয়ে আপনি আজকের অনুষ্ঠান শুরু করেছেন সে একটু বলতে চাই। আমার বন্ধু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বন্ধু বললে বোধহয় সম্ভবত একটু কম বলা হবে এই কারণে যে যেহেতু আমরা দুজনেই প্রতিবেশী সহপাঠী। এখন এই প্রশ্ন যদি কেউ জিজ্ঞাসা করে যে প্রতিবেশী সহপাঠী মানে কি, প্রতিবেশী সহপাঠী হচ্ছে বিশ্ববিদ্যালয় হলে যদিও আমাদের রাজনৈতিক মতবিরোধ ছিল কিন্তু বন্ধুত্বটা ছিল একেবারে নির্মল এবং খাঁটি। আমরা পাশাপাশি কামরায়, সিঙ্গেল রুম যেটাকে বলে, পাশাপাশি কামরায় আমরা থেকেছি এবং বিশ্ববিদ্যালয় জীবনে উনিও সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন, আমিও সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলাম। উনিও রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, আমিও রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। শুধু আমাদের বিষয়টা ভিন্ন ছিল। উনি ছিলেন আর্টস ফ্যাকাল্টির আর আমি ছিলাম সায়েন্স ফ্যাকাল্টির। আর আপনি যে কথাটা বললেন যে আমি আশা করব শফিক সংসদ সদস্য হওয়াতে আর কিছু না হোক সাংবাদিকদের যে অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলোর ব্যাপারে তিনি ভূমিকা পালন করবেন। এই নয় যে সব সমস্যার সমাধান তিনি করতে পারবেন, আমি সেটা আশাও করি না, কিন্তু ভূমিকা পালন করবেন। সংবেদনশীলতার সঙ্গে তিনি আমাদের বিষয়গুলো দেখবেন যাতে এখানে একটা সুস্থ সাংবাদিকতার বিকাশ ঘটে। এবার আপনার প্রশ্নে আসি, সেটা হচ্ছে আবারও সংলাপ বা সংলাপের আদৌ প্রয়োজন আছে কিনা। দেখেন, সংলাপ আপনার সকল পরিস্থিতিতেই, আপনি যদি খুব আবিধানিক অর্থে দেখেন, ডায়ালগ কিন্তু বা সংলাপ কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনে প্রতি মুহূর্তে প্রয়োজন হয়। এই সংলাপ পরিবারে প্রয়োজন হয়, স্বামী স্ত্রীতে প্রয়োজন হয়, বন্ধুদের মধ্যে প্রয়োজন হয়, নানান রকমভাবে। বাজারে গিয়েও আপনি সংলাপ করেন। এই যে আমরা এখন সংলাপ, এটাও কিন্তু সংলাপ। কিন্তু এই সংলাপ আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে রাজনৈতিকভাবে। ধরেন নির্বাচন সম্পর্কে বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপিত হয়েছে। যেমন একটা ঘটনা বলি শুধু, আমাকে কয়েকজন পাঠিয়েছেন যে তাদের যেটা সরকারিভাবে ঘোষিত ফলাফল, সেখানে একটি এলাকায় বেশ কয়েকটি কেন্দ্রে আপনার দেখা যাচ্ছে যে ক্ষমতাসীন দল সকল ভোট পেয়েছেন আর অন্য যে 4-5 জন প্রার্থী ছিলেন সবাই শূন্য ভোট পেয়েছেন। এটা নিঃসন্দেহে প্রশ্নের উদ্রেক করে এই কারণে যে ঠিক আছে, যদি ধরেও নেই যে অভিযোগ বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ করে, মানে ক্ষমতাসীন দল করে, অন্যরা কি একটা ভোটও পেতে পারেন না? ফলাফলে একেবারে কিন্তু শূন্য স্পষ্টভাবে লেখা আছে। এগুলোর একটা ফয়সালা হওয়া প্রয়োজন, এক। আর দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনে যে সমস্ত অনিয়ম বা আপনি যদি ইংরেজিতে বলেন ইরেগুলারিটি হয়েছে, সেগুলো সম্পর্কে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উত্থাপিত হয়েছে। এর মধ্যে যারা যোগ দিয়েছিলেন আপনার এই যে বাম ঐক্যজোট, তারাও কিন্তু একটা গণশুনানির ব্যবস্থা করে প্রশ্ন উত্থাপন করেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে মানুষের মনের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিয়েছে নির্বাচনের ফলাফল সম্পর্কে। এবং আমি নিশ্চিত যে আওয়ামী লীগের বন্ধুরাও নিঃসন্দেহে তারা যখন নিজেদের মধ্যে ব্যক্তিগত আলাপ আলোচনা করেন সেখানে এই ফলাফল কিন্তু তারা প্রত্যাশা করেননি। এই ব্যাপারে আমি নিশ্চিত। আপনার বন্ধুর কাছ থেকে শুনে আসি। সেখানে আসছে, আমি বলে শেষ করে দিই এখানে। সেই জন্য আমি বলছি যে এই জন্য ধরেন এগুলো তো সমস্যা জাতীয় জীবনের, এবং একটা জাতির গণতান্ত্রিক অভিযাত্রায়, একটা জাতির গণতান্ত্রিক পদযাত্রায় আপনার সম্মতি, সকল জনগণের সম্মতিটা খুব গুরুত্বপূর্ণ। এইটা এক ধরনের আপনার, এটাকে সামাজিক চুক্তি বলেন। সেই চুক্তি যদি কার্যকর হয় আমরা এগিয়ে যাব। সেই জন্যই এই সংলাপের প্রয়োজন আছে। সংলাপ এই মুহূর্তে আপনি করবেন না 2 দিন পরে করবেন, সেটা অন্য প্রশ্ন, কিন্তু
সংলাপটা প্রয়োজন, যেহেতু কতগুলো প্রশ্নে ইতিমধ্যে আমাদের মধ্যে বিভাজন বা ভিন্ন মত আছে। আমি একটু শফিক ভাই আপনার কাছে আমার আসলে মাহফুজ ভাইয়ের কথা সূত্র ধরেই একাধিক প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আপনার নির্বাচনী এলাকায় কি আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আপনার একটি ভোট পাননি এরকম কোনো কেন্দ্র কি আছে? না। আচ্ছা, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সকল কেন্দ্রের কথা না, বেশ কিছু আমার কাছে আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে এই ফলাফল নিয়ে আপনার আওয়ামী লীগের বলছেন যে আওয়ামী লীগের বন্ধুদের মধ্যে একটা অস্বস্তি আছে, আপনার মধ্যে কি এই ফলাফল নিয়ে কোনো অস্বস্তি আছে? না, আমার মধ্যে কোনো অস্বস্তি নেই। আচ্ছা, না, আমার বন্ধু কিন্তু খুব বুদ্ধিমান, উনি ওনার নিজের ফলাফল সম্পর্কে বলছেন, আমি নিজে না, আমি বলছি যে ব্যাপক মানে আচ্ছা, পূর্ণাঙ্গ ফলাফল নিয়ে কি আপনার মধ্যে কোনো অস্বস্তি আছে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে? আমি যদি স্পেশাল রেফারেন্স দেই আমার কনস্টিটিউয়েন্সি, তাহলে আমার মধ্যে কোনো অস্বস্তি নেই। অনেকগুলো কারণ আছে। সেটি হচ্ছে যে দেখা গেছে বিএনপির যে প্রার্থী, আমার এলাকাটা চাঁদপুরের ফরিদগঞ্জ, এখানে ৭৩-এর পরে প্রথম আমি নৌকা নিয়ে জিতলাম। হ্যাঁ, মাঝে দিয়ে ইয়ে ছিল, বিএনপি ছিল, তারপরে হ্যাঁ বিএনপি ছিল, তো সেটি আর ওই জাতীয় পার্টি এসেছিল মাওলানা মান্নান, আর এইবারই আমি প্রথম জিতলাম নৌকা প্রতীক নিয়ে। তো সেখানে যেটা হলো, আমার ওখানে জাতীয় বিএনপির 2 জন ক্যান্ডিডেট ছিলেন। একজন প্রথম নমিনেশন পেলেন, কিন্তু ঋণখেলাপির দায়ে তিনি বাতিল হয়ে গেলেন। আরেকজন যখন এলেন, তিনি এলেন মাত্র 2 দিন আগে। মানে বলা যায় যে আপনি ভাগ্যবান প্রার্থী বলা যায়। এইটা হয়তোবা, আমি জানি না। তিনি এলেন মাত্র 2 দিন আগে, কিন্তু 2 দিন আগে এলেও এই ভদ্রলোক যেটা করলেন সেটা হচ্ছে তিনি কোনো এজেন্ট দিলেন না। বেশ কিছু কেন্দ্রে কোনো এজেন্ট তার নাই। হয়তো যে কেন্দ্রে 5 জন দরকার সেখানে 1 জন দিয়েছেন, কোনো কেন্দ্রে হয়তো 10 জন দরকার, 10 জন তো দরকার করে না, 3 দুগুণে 6 জন দরকার, সেখানে হয়তো 2 জন দিয়েছেন, এরকম। তারপরে বিএনপির কর্মীদের আমরা কোনো মাঠে দেখছি না ইলেকশনের দিন। এটা একটু মানে অসম্ভব। এমনিতেই আমি খুব কনফিডেন্ট ছিলাম, কারণ এর আগেও আমি 2 বার ইলেকশন করেছি এবং আমি গত 18 বছর যাবত আমার এলাকা নার্সিং করছি, আমি জিতবো যে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তারপরও আমি হঠাৎ দেখলাম যে বিএনপির একেবারে কেন জানি নিষ্ক্রিয় হয়ে গেল তারা ইলেকশনের 2-3 দিন আগে থেকে। কি কারণ, কেন, সেটা তো আমি জানি না, আমি তো মাঠে ছিলাম, তাই না? এটা আমার বন্ধু মাহফুজুল্লাহ বলতে পারবে তারা কেন নিষ্ক্রিয় হয়ে গেলেন। তো এই যে রেজাল্টটা, তো যেখানে এটা হয়েছে সেটা আমি বলবো যে এই যে রেজাল্টটা, এটা তো খুব স্বাভাবিক ছিল। হয়তো বা কোনো জায়গায় অতি উৎসাহী কেউ অস্বাভাবিক ভোট পেয়ে গেছে, সেটা কেন পেয়েছে সেটা আমি জানি না। তাই আমার ওখানে এরকম কোনো অবস্থা নেই। আমার ওখানে আমি যেমন পেয়েছি 1,73,000 ভোট, সেটা আমি আর আমার প্রতিদ্বন্দ্বী তিনি পেয়েছেন 36,000 ভোট। তো এখন যেটি সেটা হচ্ছে যে এইখানে ওরা যদি কর্মী বাহিনী নামাতে পারতো, হয়তো তাদের ভোট আরও বাড়তো। কারণ আমার ওখানে প্রায় তো 1 লক্ষাধিক ভোট কাস্ট হয়নি। তাইলে তাদের যদি কর্মী বাহিনী থাকতো বা ভোটাররা যেত মাঠে, তাহলে আমার বিএনপি প্রার্থীরও ভোট বেড়ে যেত। এই চিত্রটা কিন্তু গোটা বাংলাদেশে, কিন্তু এটা কিন্তু গোটা বাংলাদেশ। কেন যে বিএনপি, এটা কিন্তু আসলে আমার মতে এটা গবেষণার একটা ব্যাপার, যে তারা কেন নির্বাচনে গেলেন, সব কিছু করলেন, কিন্তু হঠাৎ করে তারা ব্যাকআউট করলেন কেন নির্বাচন থেকে। এটি কিন্তু গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিএনপির এই ভরাডুবি তো হবে, যেটা হবে সেটা হচ্ছে আমার বন্ধু মাহফুজুল্লাহ এইখানে স্বীকার না করলেও ইয়েতে আমার সঙ্গে স্বীকার করবেন, সেটি হচ্ছে বিএনপি যে কাজটি করেছে, যে আপনি ধরেন 13, 14, 15 এই 3টি বছর যে কাজগুলো করেছে, তাই না? এইবার জনগণ ভোট দিয়েছে, সেগুলির বিরুদ্ধে অনেক মানুষ, সাধারণ যে ফ্লোটিং ভোট আছে না, তারা কিন্তু ওই বিএনপিকে রিজেক্ট করেছে। ওই কারণে মাহফুজুল্লাহ ভাইয়ের কাছে যাই, আপনার কথা সূত্র ধরে। মাহফুজুল্লাহ ভাই বলছেন যে আপনার বন্ধু এবং রাজনৈতিক ভাবে আপনার কিছুটা ভিন্ন ধারার মানুষ, সে বলছেন যে কেউ একজন আরেকজন শত্রু ছিলাম না, বিরোধী আন্দোলন, আজও আমরা বন্ধু। শফিক ভাই বলছেন যে আপনার বিএনপির যে ভরাডুবি হবে এটা সবাই জানতেন, আপনি কি তাই মনে করেন?
দেখেন আমি একটা কথা, দুইটা তিনটা কথা বলবো শুধু। নির্বাচনে কি হয়েছে না হয়েছে আপনারাই খবরেই বললেন যে বিএনপি অফিসে 183টি প্রতিবেদন জমা হয়েছে। ওই প্রতিবেদনগুলো প্রকাশিত হলে তখন আমরা দেখতে পারবো। ইতিমধ্যে পত্রপত্রিকায় ভোটের ফলাফল সম্পর্কে বিভিন্ন রকমের পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আইনে পোলিং এজেন্টের কোনো বাধ্যবাধকতা নাই, না হলে নির্বাচন হবে না তা না। কারণ কিন্তু পোলিং এজেন্টটা দেওয়া হয়েছে আসলে পাহারাদার হিসেবে, চৌকিদার হিসেবে দেওয়া হয়। সেটা আপনার যদি সুস্থ নির্বাচন হয়, সঠিক নির্বাচন হয়, তাহলে সেটা জরুরি না। আর শেষ কথা যেটা উনি বললেন যে বিপর্যয় বা জানতো, দেখেন যখন যারা পরাজিত হয়েছে আমাদের দেশে নির্বাচনে বিভিন্ন রকমভাবে আপনার তাদের উপরে দোষটা চাপানো হয়েছে যে তাদের এই কারণে এটা হয়েছে, ওই কারণে এটা হয়েছে, এই কারণে এটা হয়েছে। আর যারা হেরে গেছেন তারা জিনিসটাকে তাদের মতো করে ব্যাখ্যা করেছেন। এখন এটার আপনি মাপবেন কি দিয়ে? এই মাপকাঠিটা অভিযোগ আপনি প্রকাশ করবেন। যারা জিতেছেন শুধুমাত্র ইয়ে করে, তর্ক করে বা গলাবাজি করে, যেমন ধরেন এই যে আমাদের তথ্যমন্ত্রী তিনি বলেছেন নেতাদের ব্যর্থতা ঢাকার জন্য সংলাপ এবং নেতৃত্ব পরিবর্তন করা। এখন একটা দলের রাজনৈতিক দলের নেতৃত্ব যদি অন্য আরেকজনের পরামর্শ অনুযায়ী পরিবর্তন করতে হয় তো সেটা তো হয় না। কাজে আমি সেজন্য বলছি যে নির্বাচনের বিষয়টা এতই জটিল, এইবারের নির্বাচনের বিষয়টা, এবং এত সব অভিযোগ আছে। আজকের এই আলোচনায় যদি আমরা সেখানে চলে যাই তাহলে কিন্তু আপনার অনুষ্ঠান মানে পণ্ড হয়ে যাবে। শুধু আমি এটুকু বলতে চাই যে নির্বাচন সম্পর্কে যে সুস্পষ্টভাবে মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে এই বিষয়ে কিন্তু কোনো রকমের কোনো আমার কাছে কোনো সংশয় নাই। এক, দ্বিতীয় হচ্ছে ধরেন পরের দিন পত্রপত্রিকায় প্রিন্ট মিডিয়ায় যেসব জিনিস প্রকাশিত হয়েছে তার কোনো কিছুই কিন্তু ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়নি। আমি জানি না কেন, বা প্রচারিত হয়নি, আমি জানি না কেন। হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে, এবং ওই কারণে মানুষের মনের মধ্যে আরো প্রশ্ন দেখান। বিদেশি সংবাদ মাধ্যমগুলো এমন নাগরিকের প্রশ্ন, মানে মানুষের প্রশ্ন, আপনারা এই মধ্যে মানুষ অপেক্ষা করছেন প্রশ্ন করার জন্য। এবং বিদেশি গণমাধ্যমে এমন সব তথ্য বেরিয়েছে যেটা নির্বাচনের ক্রেডিবিলিটি যাকে বলে, বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, আপনি বলছিলেন যে মানুষের মনে প্রশ্ন জেগেছে। আমাদের সাথে দর্শক আছেন, তাদের মনে অনেক প্রশ্ন আছে, আমরা একটু জেনে নেই। দর্শক, আপনার মনে কি প্রশ্ন আছে? আপনার পরিচয় দিয়ে প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মুজিবুল হায়দার চট্টগ্রাম থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন বিএনপি পন্থী সাংবাদিক মাহমুদুল্লাহ সাহেবের কাছে, যে বিএনপি তো এবারে জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত করার জন্য তারা আসছিল, তারা জয়ের জন্য তারা আসে নাই, তারা জামাত শিবির যুদ্ধ অপরাধীকে নিয়ে নির্বাচন করছে। আর দুই নম্বর হয়েছে যে ডাক্তার কামাল হোসেন যে স্বীকার করছে জামাতকে নিয়ে নির্বাচনে যাওয়াটা উনি জানতেন না। এক মাস পরে ডাক্তার কামাল হোসেনের এখন গতকাল হয়েছে যে উনি এটা ভুল করছেন। মাহমুদুল্লাহ সাহেব এই প্রশ্নের উত্তর কি দিবেন? জি ধন্যবাদ। জি ধন্যবাদ। আর একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রাসঙ্গিক বিষয়ে প্রশ্ন করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আশা করছি তার সাথে কিছুক্ষণ পরেই যুক্ত হবো। মাহফুজুল ভাই, আপনার কাছে প্রশ্ন করেছেন দর্শক চট্টগ্রাম থেকে। আচ্ছা, যে ভদ্রলোক প্রশ্ন উত্থাপন করেছেন জনাব মুজিবুল হায়দার চৌধুরী, আমি যে নামটা শুদ্ধভাবে শুনে থাকি, এবং তিনি বলেছেন তিনি প্রকৌশলী, তো তার জ্ঞান বুদ্ধি সম্পর্কে আমার মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন দেখা দিয়েছে। তিনি আমাকে পরিচিত করলেন বিএনপি পন্থী সাংবাদিক হিসাবে। দেখেন সমস্যাটা এই জায়গায় বাংলাদেশের। আপনি যে কোনো একটা, আপনি সাধারণত বিএনপির যে আদর্শ ধারণ করে, বিএনপি যে কথাবার্তাগুলো বলে সাধারণত সেভাবে সেই জায়গার কথাবার্তাগুলোর আপনার মিল পাওয়া যাওয়ার কারণে হয়তো আপনাকে বলেছি। আমার অনেক কথাবার্তার সঙ্গে আওয়ামী লীগেরও অনেক কথাবার্তার মিল আছে। আচ্ছা, তো তার মানে কি আমি আওয়ামী লীগপন্থী সাংবাদিক? তা তো না। এবং আমার বন্ধুরও আমার অনেক কথার সঙ্গে মিল আছে। আপনি যদি টেলিভিশন অনুষ্ঠান দেখে থাকেন, উনি আমার অনেক কথার সঙ্গে একমত হয়েছে। তো উনি কি বিএনপি হয়ে গেছে নাকি? এইখানে হচ্ছে আমাদের সমস্যা, আমাদের সমাজের। যাক, তার মতের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে উনি বলছেন যে বিএনপি প্রশ্নবিদ্ধ করবার জন্যই নির্বাচনে এসছে। ওনাকে একটু আমি স্মরণ করিয়ে দেব, নির্বাচনে আসবার আগে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যতবার আহ্বান জানানো হয়েছে বিএনপিকে বা ঐক্যফ্রন্টকে যে আপনারা নির্বাচনে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করুন, সেটা কেন দিয়েছিল ক্ষমতাসীন দল? সেটা কি ক্ষমতাসীন দল জানতো যে এরকম একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সেই জন্য আমরা ওদেরকে আনি? যে প্রশ্নটা দেখা দিয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন মানেই শুদ্ধ নির্বাচন নয়,
তো এইটা কি ওইটা জায়েজ করবার জন্য, তাকে আমি এই প্রশ্নটা করছি, তিনি হয়তো আর এই প্রশ্নের জবাব দিতে পারবেন না, ওইটা জায়েজ করবার জন্য কি ক্ষমতাসীন দলের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হয়েছিল? ক্ষমতাসীন দলের পক্ষ থেকে যে বিএনপি এবং ঐক্যফ্রন্টকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য আহ্বান জানিয়েছিল, এটা তো আমার নতুন করে বলার কোনো প্রয়োজন নেই, আপনারও নেই। আর দ্বিতীয় যে প্রশ্নটা উনি করেছেন কামাল হোসেন সাহেব সম্পর্কে, এটা কামাল হোসেন সাহেবের রাজনৈতিক অবস্থান, এবং ভিন্ন রাজনৈতিক অবস্থান নিয়েও সারা পৃথিবীতে, সারা দেশে, এই বাংলাদেশে ঐক্যজোট হয় বিভিন্ন প্রশ্নে। কাজেই ও আর আমরা দুইজন ভিন্ন মত হলেও আমরা হয়তো মানবাধিকারের ব্যাপারে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। এগুলি বুঝতে হয়, মুশকিলটা হচ্ছে সেই জায়গায়। মানে আদর্শগত বিরোধ থাকলেও আপনার জোট হতে পারে। না, আদর্শ না, কিছু কিছু প্রশ্নে বিরোধ থাকতে পারে, কৌশলগত বিরোধ থাকতেই পারে। ইতিমধ্যে অতিথিরা অনেক কথা বলেছেন, আমাদের দর্শক ফোনে যুক্ত হয়েছেন, তবে একজন অনেকক্ষণ ধরে অস্থির হয়ে আছেন তিনি কথা বলার জন্য, তিনি প্রশ্ন করার জন্য। তিনি আমাদের নিয়মিত অতিথি বলা যায়, নিয়মিত হোস্ট বলা যায়, তিনি হচ্ছেন বোকাই। বোকাই, তোমার কি প্রশ্ন আছে বলো। আমি জানতে চাইছিলাম, আগের সংলাপে তো খানা পিনা নিয়েই বেশি আলোচনা হয়েছিল, এইবার সংলাপ হইলে কোন বিষয় নিয়ে বেশি আলাপ হইব? শফিক ভাই, এবার সংলাপ হলে কি চিজ কেক, গতবার তো ডক্টর কামাল হোসেনের চিজ কেক নিয়ে আপনার অনেক মানে খুব রসালো আলোচনা হচ্ছে, মানে সংলাপের বিষয়বস্তু বাদ দিয়ে বলা যায় গণমাধ্যমে অনেক বেশি ছিল। এবার সংলাপ হলে কি মানে বিষয়বস্তু নিয়ে আলাপ হবে নাকি আসলে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে? শীতের পিঠা নিয়ে বেশি আলোচনা হতে পারে, কারণ শীতের দিন চলে যাচ্ছে, তো শীতের পিঠা, রসের পিঠা, পুলি পিঠা ইত্যাদি নিয়ে আলোচনা হতেই পারে। আচ্ছা, যাই হোক, সেটা তো বড় কথা না। বড় কথা হচ্ছে এটা আমার বন্ধুর সঙ্গে আমি একবার সংবাদ, তো এটা একটা সংলাপ একটা নিয়মিত ব্যাপার, এটা কোনো ব্যাপার না। সরকার, বিরোধী দল কিংবা মানে সিভিল সোসাইটি আছে, তারপর মানবাধিকার সংগঠন আছে, এগুলোর সঙ্গে যোগাযোগ সবসময় রক্ষা করা, এটা তো রাজনীতির একটা ধারাই, এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না। আমি সরাসরি আপনাকে প্রশ্ন করি, সেটি হচ্ছে যে আপনি কি সরকারি দলের সংসদ সদস্য হিসেবে মনে করেন যে এই যে তারা পুনর্নির্বাচনের দাবিতে যে সংলাপের কথা বলছেন, যে সংলাপের তারা বসতে চাচ্ছেন, আপনি কি মনে করেন যে এই ডাকে আওয়ামী লীগের সাড়া দেওয়া উচিত? আমি তার আগে আমি একটু ছোট্ট কথা বলবো, সেটি হচ্ছে আপনারা আমাকে অভিনন্দন জানিয়েছেন যে যেহেতু আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তো আমি এই সুযোগে আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি তাঁর প্রধানমন্ত্রিত্ব এবং আমাকে নমিনেশন দেওয়ার জন্য, এবং আমার এলাকার জনগণ যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। তো আমি মনে করি যে আপনি বলছেন যে এটা আওয়ামী লীগ এটা মনে করে কিনা, তাই সাড়া দেওয়া উচিত কিনা, এই সংলাপের ডাকে সাড়া দেওয়া উচিত কিনা। দেখুন, এটা খুবই একটা কমপ্লিকেটেড কোশ্চেন। রাজনীতিতে একটা কথা আছে, রাজনীতির শেষ কথা বলতে কিছু নেই, তাই না? রাজনীতির শেষ কথা বলতে হয়তো কোনো একদিন দেখা যাবে গভর্নমেন্টের পক্ষ থেকে, যেমন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী ফট করে হয়তো আগের বার যেমন ডেকে বসলেন, আসেন আপনারা সংলাপে বসেন, এগুলো বলা যায়। তবে এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে সংলাপ করার কোনো সুযোগ আমি মনে করি না। কেন মনে করি না? আমি নির্বাচনটা আমি নিজে করেছি বলে আমার অভিজ্ঞতা অনেক বেশি। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে দুটো দলের ফ্লোটিং ভোট প্রচুর, একটি হচ্ছে বিএনপি, আরেকটি হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির কিন্তু কর্মী নাই, সংগঠন নাই, কিন্তু মাঠে কিন্তু কিছু ভোট আছে, তাই না? বিএনপির তার সাথে বেশি আছে। কিন্তু যে জিনিসটি হয়েছে এইবার বিএনপির যারা ফ্লোটিং ভোট, যারা বিএনপির দিকে একটু টিল্টেড থাকতো সবসময়, দিত তারা বিএনপিকেই ভোট দিত অথবা ভোট দিত না, এটাই। কিন্তু এইবার তারা যে কাজটি করেছে, তারা আমার মনে হয়েছে যেন একটা প্রতিশোধ নিয়েছে এই মানুষগুলো। এদের পার্সেন্টেজ কিন্তু 20-র নিচে না, এই ফ্লোটিং ভোটের পার্সেন্টেজ কিন্তু 20-র নিচে না, বরং আরও বেশি। এরা এক নম্বর হইল 13-14-15 যে পেট্রোল বোমা, তার একটা প্রতিশোধ আছে। তারপরে যেটা বিএনপির কতগুলো সিদ্ধান্ত মানুষ গ্রহণ করেনি, যেমন তারেক সাহেব লন্ডনে বসে তারেক রহমান ইন্টারভিউ নিচ্ছে, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। আরেকটা কথা আছে, সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে, মানে সংসদীয় গণতন্ত্রে নির্বাচনে যাবার আগে তার নেতা কে হবে, সেই নেতাকে কিন্তু মানুষের সামনে তুলে ধরতে হয়, করতে পারেনি, হ্যাঁ, ঘোষণা দিয়ে প্রকাশ করতে হয়। সেটা কিন্তু
পৃথিবীব্যাপী এই সিদ্ধান্তটা, এমনকি হাউস অফ কমন্সের কথা যদি আমরা বলি, লোকসভার কথা যদি আমরা বলি, এমনকি আমেরিকায় প্রেসিডেন্ট ইলেকশনে কে প্রেসিডেন্ট হবে এটা তো আগে থেকেই নির্বাচিত হয়ে আসে। তো যেটা সেটা হচ্ছে যে এবার যেটা হয়েছে বিএনপি তাদের নেতৃত্ব শূন্য একটা নির্বাচন করেছে। নেতৃত্ব শূন্যতার কারণে বিএনপি যারা ভোটার তারাও কিন্তু যায়নি। আরেকটা জিনিস আছে, আপনি একটু আমি শেষ করে নিই, যেই পরিমাণ ডেভেলপমেন্ট হয়েছে শেখ হাসিনা গত 10 বছরে বাংলাদেশটাকে যেই জায়গায় নিয়ে এসছে এটা গ্রামে গঞ্জে। এখন গ্রামের স্লোগানটা কি এবার জানেন? গ্রাম হবে শহর। এবং এটা শুনে তো মানুষের, আমি দেখি গ্রামের ঘরে ঘরে এখন গিজার আছে, শীতের দিনে দেখে এলাম গিজার আছে গ্রামের ঘরে ঘরে। এই যে ওয়াশিং মেশিন, তারপরে এইসব তো আছেই, গিজার পর্যন্ত গ্রামে ঢুকে গেছে। তো যে জিনিসটি সেটা হচ্ছে যে মানুষ মনে করে, যেমন আমার এক বন্ধু, তিনি বিএনপি করেন, কিন্তু আমার বন্ধু, খুব বন্ধু, মাহফুজুল্লাহর মতো, উনি বলছেন যে শোনো, ওই রাষ্ট্রটা শেখ হাসিনাই চালাক, আর আমরা নয়াপল্টনে বসে বসে প্রেস কনফারেন্স করব, বক্তৃতা দেবো। আমরা আসছি আপনার কাছে, আমাদের কাছে একদম দুজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমার নাম মহিদুর রহমান, আমার বাড়ি টাঙ্গাইল। জি বলুন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বলতে চাচ্ছি যে এই 2018 ডিসেম্বর যে নির্বাচনটা গেল, জাতীয় নির্বাচন, এই ভোট, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এটা হলো নির্বাচন কমিশন সবসময় বলে থাকে, আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আজকে আমি এই 30 ডিসেম্বর যে নির্বাচনটা গেল, সেই নির্বাচনে 10 বছরের ছেলে 5টা ভোট দেয়। সেটা কি সুস্থ নির্বাচন বলা যায় না প্রসূত নির্বাচন বলা যায়? মানে একটা ছেলে 10 বছর ছেলে কি ভোটার হয়? আপনি কোন নির্বাচনী এলাকার ভোটার? আমি টাঙ্গাইল 7। টাঙ্গাইল 7। জি, আপনি কি আপনার নিজের ভোটটি দিতে পেরেছেন? আমাদের দিতে পারছি, অনেকেই দিতে পারে নাই। জি, ধন্যবাদ দর্শক। পরে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুব স্যারের কাছে প্রশ্ন করতে যাচ্ছি। জি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি 2014 সালের নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই, পৌরসভার নির্বাচন থেকে ভোট দিতে পারি। আমি কুষ্টিয়া 4 আসন থেকে বলছি। এবারে আমি বহুত কষ্ট করে ঢাকা থেকে গিয়েছিলাম ভোট দিতে, কিন্তু ভোট দিতে যাওয়ার আগের দিন রাতেই ব্যালট বাক্স ভরা হয়ে গেছে। আমার হাতে কালি দিয়ে বলছে যে আপনার ভোট হয়ে গেছে, আপনি এখন চলে যান। আপনার প্রশ্নটি কি? আমি অনেক কষ্ট করে বললো যে আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি যে ভোট দিতে পারলাম না, আমি বিচারটা কার কাছে দেব? ধন্যবাদ। মাহফুজ ভাই, উনি আপনার কাছে জানতে চেয়েছেন যে তিনি যে ভোট দিতে পারলেন না, এই বিচারটি কার কাছে দেবে? উনি যদি মুসলমান হয়ে থাকেন আল্লাহর কাছে দেবেন, হিন্দু হয়ে গেলে ভগবানের কাছে দেবেন, আর খ্রিস্টান হয়ে গেলে যিশুর কাছে দেবেন। কথা তো সেইটা না। কার কাছে বিচার দিতে হবে, কোথায় বিচার দিতে হবে, এর প্রতিবিধান কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি দেশের মানুষ তার চেয়ে অনেক বেশি ভালো জানেন। তো ওনার কথার সঙ্গে তাল মিলিয়ে একটা কথা শুধু বলি, একজন আমাদের সংবাদ পাঠক ছিলেন বাংলাদেশ টেলিভিশনে, মারা গেছেন। তো তার মেয়ে ভোট দিতে গিয়েছিল, যাওয়ার পর জিজ্ঞাসা করেছে যে অমুকের ভোটটা কি হয়েছে? তোরা বলেছে যে হয়ে গেছে। তো কেমন করে হলো? দিয়ে গেছে উনি ভোট। বলছে তো উনি তো আমার বাবা, উনি তো মারা গেছেন আরও অনেক আগে, ভোট দিলেন কেমন করে? কাজে এগুলো ধরেন অসংখ্য বিষয় আছে। আমার কথা হচ্ছে যে আমি সেই বিতর্ক বললাম, তো সেই বিতর্কে এখন যাব না। আমি আপনি সংলাপের প্রশ্নে আসি। আমি মনে করি না 2000 যদি কোনো সংলাপ হয়ও দেশের রাজনীতি বা অন্যান্য কারণে, বর্তমানে পরিস্থিতি যেই জায়গায় আছে, এই জায়গায় সংলাপের 2021-এর আগে কোনো সংলাপ করতে সরকার কোনো রকমের কোনো উৎসাহ দেখাবে না। এটা হচ্ছে খুব পরিষ্কার। কারণ জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী দুটো মিলিয়ে কোনো রকমভাবেই আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি এই গৌরবকে হাতছাড়া করতে চাইবেন না। ধরেন যদি সংলাপকে কেন্দ্র করে যদি আরেকটা নির্বাচন হয়, তাহলে আবার নানা রকমের অবস্থা তৈরি হবে। সেই জন্যে এইটা উনি করবেন না। আর 2 নম্বর হচ্ছে, প্রয়োজনটা কি সংলাপ করার? প্রয়োজনটা কি 7 জন 8 জন 10 জনকে সংসদে আনার?
একদল জিতেছে, একদল রাষ্ট্র পরিচালনা করুক, অসুবিধা তো নাই। সেই দল উন্নয়ন, সেই দল গণতন্ত্র, সেই দল মানবাধিকার সব কিছু দেবে আমাদেরকে, অসুবিধা নাই তো কিছু তাতে। আমরা অনেকের অতিথির কথা শুনেছি, দর্শকদের প্রশ্ন নিয়েছি। বোকাই অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছেন, বোকাইয়ের প্রশ্নটি একটু নিয়ে তারপরে আমরা আলোচনায় ফিরছি। বোকাই, বলো তোমার কি প্রশ্ন আছে? আচ্ছা, সংলাপ হইলে তো কেউ তাল গাছ ছাড়ে না, এইবার কি তাল গাছ ছাড়বো? আচ্ছা, দেখি তাল গাছ ছাড়ে কি ছাড়ে না। অবশ্যই সংলাপ হতে হবে, তারপরে বোঝা যাবে যে তাল গাছ ছাড়ছে কি ছাড়ছে না। আমরা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটু দেখে আসি। ফেসবুকে আজকে এই সব বিষয় নিয়ে কারা কি বলেছেন। সজীব অজের জয়, সাম্প্রতিক নির্বাচনে ব্যালটের মাধ্যমে বিএনপি ঐক্যফ্রন্টকে বাংলাদেশের মানুষ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে, তাই তারা এখন তাদের বিদেশি প্রভুদের কাছে নালিশ করছে ও সাহায্য চাইছে। আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ ও লবিংয়ের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইছে যে নির্বাচনে কারচুপি হয়েছে, যা পরিসংখ্যান মোতাবেক একেবারেই অসম্ভব। আওয়ামী লীগ বিএনপি থেকে প্রায় 4,90,00,000 ভোট বেশি পেয়েছে। এত বড় ব্যবধানের জয় কখনোই কারচুপির মাধ্যমে আদায় করা সম্ভব না। তারা বলছে ভয়ভীতির কথা, কিন্তু যদি আমরা আমি অবশ্য গণমাধ্যমে পড়েছি আর কি, অনলাইন বিভিন্ন সংবাদপত্র ইতিমধ্যেই আপনার তার এই স্ট্যাটাসটি এসেছে, যেখানে তিনি আসলে নির্বাচনে রেজাল্ট কেন এরকম হলো, বিএনপি কেন এত কম ভোট পেলো, আওয়ামী লীগ এত বেশি ভোট পেলো, এত আসন কেন, এটি একটি দীর্ঘ মানে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি মনে হয় 600-700 আপনার শব্দের কম না আর কি। আমরা অবশ্য বিষয়ে আমি একটু অন্য বিষয়ে মাহফুজুল্লাহ ভাই আপনাকে দেখো, হাতে আমাদের সময় খুব কম আছে, 1 মিনিটের মধ্যে একটু শেষ করতে হবে আপনার কাছ থেকে, যে জামাতকে নিয়ে নির্বাচন করা ঠিক হয়নি এবং জামাতকে ছাড়তে বিএনপিকে বলবেন ডক্টর কামাল হোসেন, এ ব্যাপারে আপনার মন্তব্য? না, এটা তো ডক্টর কামাল হোসেনের বক্তব্য, কেমন না, উনি যেভাবে দেখেছেন, যেভাবে অনুভব করেছেন সেভাবে বলেছে। আর বিএনপি জামাতের সঙ্গে রাজনৈতিকভাবে সম্পর্ক ছিন্ন করবে কিনা সেটা বিএনপির বিষয়। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দলই যে কোনো বিতর্কের ঊর্ধ্বে উঠতে হলে, যেহেতু এগুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের একটা সুষ্ঠু সমাধান প্রয়োজন। না হলে আপনার এই বিতর্ক থাকবেই। এখন ধরেন একটা কথা বলছি, যে কালকে বিএনপির সঙ্গে জামাতের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পরে কি এমন কোনো নিশ্চয়তা আছে যে এরা আবার সমাজে আরেকটা শক্তির সঙ্গে গিয়ে হবেন না, সম্পর্কিত হবেন না? এইসব নানান ধরনের প্রশ্ন আছে, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমি একটা মনে করি যে যে কোনো রাজনৈতিক দল তার সামনে যে কোনো বিতর্কই আসুক না কেন, সেই বিতর্ককে মোকাবেলা করা উচিত। বিতর্ক এবং সমালোচনার মুখে যে দল, যে ব্যক্তি, যে নেতৃত্ব দাঁড়াতে পারে, তারাই কিন্তু সঠিক অবস্থানে যায়। ধন্যবাদ মাহমুদুল্লাহ ভাই। শফিক ভাই, আপনি গণমাধ্যম সাংবাদিক হিসেবে, সিনিয়র সাংবাদিক হিসেবে জানেন যে গত 10 বছর ধরে জামাত নিষিদ্ধের ব্যাপারে আপনার কথা বলা হচ্ছে এবং যে যারা ক্ষমতায় আছেন আওয়ামী লীগ, তারা বলছেন যে জামাতকে নিষিদ্ধ করা হবে, আইন করা হবে, আইনের সংশোধন করা হবে, কিন্তু 10টি বছর ধরে আপনার করা হয়নি। এবার কি জামাতকে নিষিদ্ধ করার ব্যাপারে কি আপনার দলের অবস্থান কি? দেখুন, এটা দলের অবস্থান তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, তবে আমাদের দলের নেতৃত্ব, কর্মী এবং ব্যাপক জনগণ চায় যে জামাত নামক কোনো শক্তি এদেশে রাজনীতিতে না থাকুক। এটা কিন্তু সবাই চায়, এমনকি আমার বন্ধুও চান। এটা বন্ধু, যে তার কথায় বোঝা গেল যেটা দিয়ে মানে বিতর্কিত ব্যাপারগুলো নিয়ে একটা সুষ্ঠু সমাধান, তার মানে হচ্ছে জামাতকে আসলে তারাও ছাড়তে চায়। কিন্তু যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে যে আসলে বিএনপি এখন কেন জামাতকে ছাড়বে না, এই জন্যে যে সেটা হচ্ছে যে তাদের যে মাঠের রাজনীতি যেটুকু আছে এটা পুরোটা জামাতি করছে। আর সরকার নিশ্চয়ই এটাকে অলরেডি থেকে তার নিবন্ধন বাতিল হয়ে গেছে, তারপরে হাইকোর্টের রায় আছে, উচ্চতর আদালতের রায় আছে, জামাত একটা সন্ত্রাসী সংগঠন, হ্যাঁ, তাকে নিষিদ্ধ করার এরকম অবজারভেশন আছে, সব আছে। তো আমি তো মনে করি সরকার একটা পর্যায়ে এই কাজটি করবেন, কারণ বঙ্গবন্ধু নিজেই এই জামাতকে নিষিদ্ধ করে দিয়ে গেছিলেন, তাদের রাজনীতি। এমনকি আমরা একদম শেষ পর্যায়ে আছি, একটা বাক্য শুধু যোগ করে আমার বন্ধুর কথার সঙ্গে, সেটা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করা হলে তারপরে আমাদের রাজনৈতিক অঙ্গনে, মানে রাজনৈতিক ডায়নামিক্সের মধ্যে কি পরিবর্তন ঘটবে সেটা সম্পর্কে বোধহয় আমাদের রাজনৈতিক নেতৃত্ব খুব পরিষ্কার ধারণা আছে কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি শফিক ভাই, আপনাকে এবং মাহমুদুল্লাহ ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, একদম শেষ প্রান্তে এসেছি, শুধু এতটুকুই, সেটি হচ্ছে যে নাগরিক টিভির এই সংবাদভিত্তিক নিয়মিত আয়োজন বর্ণাবলাতে প্রতিদিন সন্ধ্যা 7টায় আপনাদের দেখবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।